আপনারা দেখাতে পারবেন না যে উনি এই বিচার নিয়োগ দুর্নীতি ছাড়া কোনো মামলায় কোনো জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্ট রিপোর্টেড জাজমেন্ট হিসেবে হয়েছে। ওনার একটা জাজমেন্ট দেওয়ার, জাজমেন্ট যাকে বলে, অর্ডার নয়, জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না, যোগ্যতাই নেই। উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন, উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমস্ত করেছেন তা কোনো বিচার ব্যবস্থা কলঙ্ক। এর আগেও আমি বলেছি, প্রেসেও বলেছি যে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছেন। এমন সব প্রেস কনফারেন্স করেছেন তাতে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকেও নষ্ট করেছে। এই প্রথম বোধহয় কোনো কলকাতা হাইকোর্টের থেকে কোনো মামলাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত জাজমেন্ট দিয়েছে, হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চ তার ঘর থেকে মামলা ট্রান্সফার করেছে, না হলে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং আরেকজন বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের, তারা তার ঘর থেকে ম্যাটার ট্রান্সফার করে অন্য কোর্টে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে বলেছে যে অন্য বেঞ্চ গঠিত করে সেই মামলা শুনানি হোক। তাহলে সুপ্রিম কোর্টও জানে যে উনি কি ধরনের বিচার করেন। উনি বিচার ব্যবস্থার মধ্যে যখন বিচার করছিলেন তখন উনি যাকে তাকে যা ইচ্ছে ভাষায় কথা বলতো। পাড়ার যেমন মস্তান, পাড়ার যেমন রকবাজরা থাকে না, সেই পাড়ার মস্তান পাড়ার রকবাজদের মতো কথা বলতো। বলে এই কলারটা ধরে তুলে নিয়ে আসো, ওই গুন্ডাটাকে ধরে তুলে নিয়ে আসো। উনি জাস্টিস মহেশ্বরী, সুপ্রিম কোর্টের জজ, সুপ্রিম কোর্টের জজের জাস্টিস মহেশ্বরীর বিরুদ্ধে কোর্টের মধ্যে বলেছিলেন, সেগুলো সমস্ত সুপ্রিম কোর্টে কিন্তু প্লেস করা আছে। উনি জাস্টিস মহেশ্বরী রিটায়ার করার পরে উনি বলেছিলেন সিবিআই এর অর্ডার দিচ্ছি ওনাকে অ্যারেস্ট করার জন্য, পরে আবার পিছিয়ে যায়। উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে, কুণাল চ্যাটার্জিকে অর্ডার দিয়ে বলেছিল সিবিআই দিয়ে ওকে অ্যারেস্ট করাও আজকে রাত্রের মধ্যে। সেই অর্ডার কিন্তু উনি সই করতে সাহস পাননি, সে অর্ডার উনি সই করতে সাহস পাননি। উনি আমাদের খুব আইনজীবী হিসেবে খুব প্রসিদ্ধ আইনজীবী, আপনারা জানেন তার নাম, সারা ভারতবর্ষ জানেন, মুকুল রোদগি। মুকুল রোদগির নামে কোর্টের মধ্যে যা ইচ্ছা তাই যা ইচ্ছা ভাষায় বলেছিল। মুকুল রোদগি একবার ওনার বিরুদ্ধে বলেও ছিলেন সুপ্রিম কোর্টে, তারপর থেকে উনি থেমেই ছিলেন। কিন্তু ওনার অভ্যাসই হচ্ছে সব সময় যাকে ইচ্ছে যা ইচ্ছা কমেন্ট করা। উনি অরুণাভ ঘোষকে যা তা বলেছেন, উনি কোর্টে আমাকে যা তা বলেছেন, উনি আমাদের যে অ্যাডভোকেট জেনারেল, সেই অ্যাডভোকেট জেনারেলকে কি ভাষায় কথা বলেছিল যে জানি আপনি কার বুট পায়ে জিভ লাগিয়ে আপনি অ্যাডভোকেট জেনারেল হয়েছেন। তাহলে ওনার মান, ওনার ওনার যে ওনার শিক্ষা, ওনার সংস্কৃতি সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে ওনার শিক্ষা সংস্কৃতি নিয়ে। উনি আমার সম্বন্ধে বলেছেন, আমার সম্বন্ধে বলেছেন আমার অরিজিন কি, তাই তো? কিন্তু তাহলে তো আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলছে, আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তুলছে। তা যে লোকটা আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে, আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন তোলে, তার শিক্ষা সংস্কৃতি কোন জায়গায় গেছে আপনারা জানেন? তার শিক্ষা এবং সংস্কৃতি কোন জায়গায়? কি করে এই লোকটা বিচারপতি হিসেবে ছিল? আমার আপব্রিঙ্গিং নিয়ে কোশ্চেন করছেন? আরে আমার আপব্রিঙ্গিং নিয়ে নিজেকে দেখুন, নিজেকে দেখুন, নিজেকে আয়নায় দেখুন। আপনি কে? আপনি কে? আপনি নিশীথ অধিকারীর জুনিয়র ছিলেন, সিপিএম এর ঘরানায় বড় হয়েছে, সিপিএম এর দয়া দাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে ঢুকেছিলেন, সিপিএম এর দাক্ষিণ্যে আপনি এসএসসি লয়ার হয়েছিলেন, স্কুল সার্ভিস কমিশনের লয়ার হয়েছিলেন। বিকাশ দা আমার বিরোধী দল হতে পারে, কিন্তু বিকাশ দা প্রচুর ওকে সাহায্য করেছে। ও পুরোটাই সিপিএম এর হাত দিয়ে তৈরি, সিপিএম এর দয়া দাক্ষিণ্যে ও তৈরি। আর আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন। উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি, ভেতরটা লাল, বাইরেটা হচ্ছে ওর গৌরিক, খরমুজ, একদম খরমুজ বিচারপতি। ওনার 56 বছর বয়সে যদি কোনো আইনজীবী হাইকোর্টের জজ হয়, বুঝতেই পাচ্ছেন তার জ্ঞানগম্যি কোথায় ছিল। তাও তো তোর দু একটা বন্ধু বান্ধব সেই সময় হাইকোর্টের জজ ছিল বলে কলেজিয়ামে ওর নাম রেকমেন্ড করেছে। 56 বছর বয়সে একটা হাইকোর্টের জজ হয়, কেউ হয় কখনো? এমন কোনো মামলা নেই যে মামলা ও আর্গুমেন্ট করেছে, যে আর্গুমেন্টে জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। আবার এমন কোনো মামলা নেই যে মামলাতে ও জজ হিসেবে জাজমেন্ট দিয়েছে, জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন, তার নাম ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে রাজনীতিটাকে পুরো রাজনৈতিক
ফায়দাটাকে তুলেছেন, পুরো রাজনৈতিক ফায়দা তুলে উনি যা ইচ্ছা করেছেন। উনি একজন মহিলা মিডিয়া পার্সন, একটা চ্যানেলের, সেই মহিলা মিডিয়া পার্সনকে, মহিলাকে, সাংবাদিক, ওনার কোর্টে থাকতেন, মানে যখন সব সাংবাদিকরা থাকতো, কোনো একটা রিপোর্টিং ওর কোর্টে হওয়ার জন্য উনি ওকে থ্রেট করে দিয়েছেন ফোনে। শুধু থ্রেট করা নয়, ওনার হাউসকে ফোন করে ওদের যেন টপ যা থাকে, এডিটর না সাব এডিটর, তাকে বলেছিল ওকে চাকরি থেকে বাদ দিতে হবে। উনি সেই রেঞ্জে গেছেন। উনি সিবিআইদের রাত্রি 8টা, 8:30টার সময় ডেকেছিলেন। একটা সিবিআই এর 7 থেকে 8 জনের টিম ছিল। সেই 7 থেকে 8 জন টিমের মধ্যে 2 জন অফিসার ছিল যারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। সেই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফকে বলেছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, মানে ওই টিমটাকে বলেছিল। তারপর বলেছিল অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, এবং তারা বলেছিল যে না, আমরা আইন মতো চলবো, আপনি এইভাবে আমাদের নির্দেশ দিতে পারেন না। তারপরে উনি টেলিফোন করে, কাকে টেলিফোন করে, সেই 2 হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যারা ছিল সিবিআই অফিসার, তাদেরকে ওই সিবিআই টিম থেকে তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল। ওনার মর্জি মতো সবকিছু করতে হবে, ওনার মর্জি না হলে কিচ্ছু হবে না, উনি যেভাবে বলবেন সেভাবে করবেন। উনি আবার বলছি, উনি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন। কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে একদম নামিয়ে দিয়েছেন। উনি একটি 1 নম্বরের অসভ্য লোক, অভদ্র লোক। কোনো কাউকে ভদ্র ভাষায় কোর্টে কথা বলতে দিতেন না। কয়েকজন মাত্র উকিল ছিল, ওনার ঘরে কোটারি ছিল, সেই কোটারি উকিলদের শুধু মামলা শুনতো, আর কারুর কোনো মামলা শুনতো না। সেই কোটারি উকিলরা কিন্তু কোটি কোটি টাকা করেছে। সিপিএম এর হাতে, সিপিএম এর উকিলদের হাত ধরে, সিপিএম এর হাত ধরে উনি মোটামুটি একটা ফ্রন্টে আসার চেষ্টা করেছিলেন। সেই সিপিএম কে এখন সরিয়ে দিয়ে উনি এখন চলে গেছেন গেরুয়াতে।